দেখো রসায়ন চ্যাপ্টার 8-এর আমরা লেকচার 7 আজকে বলবো হচ্ছে ড্রাই সেল। তো ড্রাই সেল বা শুষ্ক কোষ এই জিনিসটা কি? আমরা বাসা বাড়িতে বাসা বাড়িতে কি ব্যবহার করি? পেন্সিল ব্যাটারি ব্যবহার করি না? যে বাসা বাড়িতে যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করি, যদিও আমরা বলে থাকি এটাকে ব্যাটারি, কিন্তু সায়েন্সের ভাষায় এটা কিন্তু আসলে ব্যাটারি না, এটা হচ্ছে সেল বা কোষ। তো ব্যাটারি জিনিসটা কি? একাধিক কোষের শ্রেণী সমবায় যদি আমরা করি তাহলে যেটা হবে এটা হচ্ছে ব্যাটারি। ঠিক আছে? তা ব্যাটারি, যদিও আমরা ড্রাই সেলকে ব্যাটারি বলে থাকি, বাস্তব জীবনে তো আর সেল বলি না, বাস্তব জীবনে হচ্ছে আমরা ব্যাটারি বলি। বললে যে খুব বেশি একটা অসুবিধা হবে তা না, কিন্তু এটাকে সেল বলাই ভালো আর কি। মানে শুদ্ধ ভাষায় বা শুদ্ধভাবে যদি বলতে চাই তাহলে এটার নাম হবে ড্রাই সেল, কিন্তু আমরা বাজারের সুবিধার্থে প্রচলিত অর্থে ব্যাটারি বলি। হ্যাঁ, আচ্ছা, এখন ব্যাটারি এটা আবার আসলে দুই ক্যাটাগরির ব্যাটারি আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। তো প্রাইমারি ব্যাটারি কি? প্রাইমারি ব্যাটারি হচ্ছে যেটা একবার মাত্র ব্যবহার করার পরেই শেষ, এটাকে আর রিচার্জ করা যায় না, সেটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি। আর সেকেন্ডারি ব্যাটারি যেটা, এটা হচ্ছে বারবার তুমি রিসাইকেল করতে পারবা, রিচার্জ করতে পারবা। যেমন ধরো আমরা সোলারে যে ব্যাটারিগুলো দেখি, বা ধরো মাইকের সাথে যে ব্যাটারিগুলো থাকে ইউজ করে, হ্যাঁ, মোবাইল ফোনের ব্যাটারি, যেগুলো রিচার্জ করা যায় এগুলো হচ্ছে সেকেন্ডারি, আর যেগুলো রিচার্জ করা যায় না এটা হচ্ছে প্রাইমারি। তাহলে আমাদের ড্রাই সেল যেটা, এটা কিন্তু হচ্ছে প্রাইমারি। উদাহরণ হচ্ছে প্রাইমারি উদাহরণ কি? ড্রাই সেল, মার্কারি সেল। আর সেকেন্ডারি যেটা, এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, যেটা হচ্ছে এই যে সোলার প্যানেলের মধ্যে আমরা ব্যবহার করি, সোলার প্যানেলের সাথে, সেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। আর একটা ফুয়েল সেল, ফুয়েল সেলটা সাধারণত আমরা দেখি না, এটা হচ্ছে স্পেস স্টেশনে সাধারণত ইউজ করা হয় ফুয়েল সেলগুলা। এটাই, এই দুইটা টপিক্সই এইচএসসিতে আছে, আর এই টপিক্সটা হচ্ছে আমরা আজকে আলোচনা করব, ড্রাই সেলটা। তো ড্রাই সেলের এটা হচ্ছে স্ট্রাকচার। দেখো স্ট্রাকচারটা আমরা আগে একটু দেখি যে ড্রাই সেলের মধ্যে কি কি থাকে, কম্পোনেন্ট কি কি থাকে। ফার্স্ট অফ অল, সবচেয়ে বাইরে এরকম একটা খোলক থাকে, একটা খোলক, ঠিক আছে, কৌটা আমাদের ভাষায় বললে কৌটা। এই কৌটাটা কিসের তৈরি? এটা হচ্ছে জিঙ্কের খোলক, অর্থাৎ জিঙ্কের একটা কৌটা নিতে হবে, জিঙ্কের একটা খোলক নিব আমরা। এখন জিঙ্কের খোলকের মাঝখানে হচ্ছে আমরা বাকি পদার্থগুলো অ্যাড করব। এখন জিঙ্কের খোলকের পরেই কি আছে দেখো, ছিদ্রযুক্ত একটা কাগজের পর্দা থাকে। এই পর্দাটার কাজ কি? এই জিঙ্কের খোলক এবং ভিতরে যে পেস্ট বা পদার্থগুলো আমরা ব্যবহার করব এদেরকে আলাদা করা। অর্থাৎ এই যে জিঙ্কের খোলকটা হচ্ছে বাইরেরটা, আর ভিতরে আমরা নিচ্ছি কি? ভিতরে নিচ্ছি অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পানি, এইগুলাকে মিশ্রিত করে প্রথমে হচ্ছে একটা পেস্ট তৈরি করতে হবে, কাই। এই পেস্টটাকে তারপরে শক্ত করার জন্য, যেহেতু নাম কি এটা ড্রাই সেল, এটা লিকুইড, ভিতরে কিছু থাকবে না, সব ড্রাই, তো এটাকে শক্ত করার জন্য স্টার্চের গুঁড়া ব্যবহার করা হয়। এটাই শক্ত করার পরে ওই উপাদানগুলো এটার ভিতরে ভরা হয়। এখন এইটার ভিতরে আছে কি? এই জিনিসগুলা, আর বাইরে আছে কি? জিঙ্ক। আর এই দুইটাকে সেপারেট করার জন্য মাঝখানে হচ্ছে ছিদ্রযুক্ত একটা পর্দা ব্যবহার করা হয়, কাগজের একটা পর্দা। এটার কাজ হচ্ছে জিঙ্কের সাথে যাতে এই পদার্থগুলোর সরাসরি সংস্পর্শ না আসে সেই ব্যবস্থা করা। তারপরে কি আছে দেখো, একদম মাঝখানে, অর্থাৎ এই যে খোলকটা আছে একদম খোলকের ঠিক মাঝখানে কালো রঙের, কালো রঙের হচ্ছে একটা কার্বনের তৈরি, মানে গ্রাফাইট, যেটা আসলে মূলত গ্রাফাইটের একটা দণ্ড ব্যবহার করা হয়। তার গ্রাফাইট দণ্ড কোনটা? এই যে এইটা হচ্ছে মূলত গ্রাফাইট দণ্ড, এটা হচ্ছে কার্বন দণ্ড বলতে পারো বা গ্রাফাইট দণ্ড বলতে পারো। কার্বনের গ্রাফাইট যেটা, সেটা ভিতরে একদম কালো যে দণ্ডটা ডুবানো থাকে এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড। এখন খেয়াল করো যে এইখানে যে পেঁয়াজটা ব্যবহার করতেছো, তারপরে ভিতরে কি ভরতেছো? ভিতরে হচ্ছে কার্বন দণ্ড। কার্বন দণ্ডের চারপাশে আবার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বনের গুঁড়া দিয়ে একটা প্রলেপ দেওয়া হয়। অর্থাৎ ভিতরে যে কার্বন দণ্ডটা ব্যবহার করতেছি, সেই কার্বন দণ্ড ধরো যদি এটা হয়, মানে এটা হচ্ছে কার্বন দণ্ড, তার চারপাশে একটা প্রলেপ দেওয়া থাকে। প্রলেপ কিসের প্রলেপ? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বনের প্রলেপ এই কার্বন দণ্ডের চারপাশে। তাহলে আমি যদি ভিতর থেকে বাইরের দিকে যাই একে একে যে কি কি উপাদান আছে সেটা দেখার জন্য, একদম সবার ভিতরে আছে কার্বন দণ্ড, তারপরে আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বনের প্রলেপ, তারপরে আছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, পানি, স্টার্চের গুঁড়ার পেস্ট,
তারপরে হচ্ছে ছিদ্রযুক্ত পর্দা, একদম সবার বাইরে আছে কি জিঙ্কের খোলক। এখন যখন বাজারজাত করা হবে এটাকে, তখন জিঙ্কের খোলকের বাইরে আবার হচ্ছে একটা স্টিলের বা টিনের তৈরি একটা ইয়া থাকে, কাভারিং দেওয়া থাকে, হ্যাঁ, যাতে করে নষ্ট না হয় আর কি বাহ্যিক চাপের প্রভাবে। আচ্ছা, আর দুইটা জিনিস বলি। এই যে কার্বন দণ্ডটা ঠিক উপরে, কার্বন দণ্ডটা কিন্তু একটু বেরিয়ে থাকে, দেখবে একটু একটু উপরে উঁচা থাকে না, এই উঁচু অংশটার মধ্যে কি থাকে, একটা প্লেট থাকে, মেটালের একটা প্লেট থাকে দেখবা, এটার নাম হচ্ছে ক্যাপ, ঠিক আছে। আচ্ছা, বাস্তবে এটা এরকম না, ধরো আমি যদি এটা হচ্ছে একটা ব্যাটারি চিন্তা করি, তো এরকম একটু উঁচু থাকে না এরকম, এই উঁচু অংশটা কি, এই উঁচু অংশটা হচ্ছে ক্যাপ। এই ক্যাপের সাথে কার্বন দণ্ডটা অ্যাডজাস্ট করা থাকে, অর্থাৎ কার্বন দণ্ড যেখানে শেষ হয়েছে ওইখান থেকে ক্যাপটা শুরু হয়েছে। আর একদম নিচে এইদিকেও একটা প্লেট থাকে দেখবা, নিচের দিকে তলার দিকেও একটা প্লেট থাকে। এই প্লেটটাও হচ্ছে তোমার এই জিঙ্কের যে খোলকটা আছে না, এই জিঙ্কের খোলকের সাথে লাগানো থাকে। এটা কিন্তু কার্বনের দণ্ডের সাথে নিচের প্লেট লাগানো থাকে না, নিচের প্লেটটা লাগানো থাকে কার সাথে, জিঙ্কের সাথে। আর উপরে যে ক্যাপটা এটা লাগানো থাকে হচ্ছে কার্বন দণ্ডের সাথে। এই হচ্ছে এটার স্ট্রাকচার। এখন এটা কিভাবে কাজ করে, এটা বিক্রিয়াটা কি দেখো। তো এখানে অ্যানোড হিসেবে কাজ করবে হচ্ছে জিঙ্কের যে খোলকটা, সেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, অর্থাৎ মাইনাস। আর ভিতরে যে কার্বন দণ্ডটা আছে এটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে, অর্থাৎ প্লাস। আমরা আগের ক্লাসে গ্যালভানিক কোষে দেখছি না, অ্যানোডটা হচ্ছে মাইনাস আর ক্যাথোডটা হচ্ছে কি প্লাস। এখানে জিঙ্কের দণ্ড যেটা, এটা অ্যানোড হিসেবে কাজ করবে, যার জন্য এখানে আমরা মাইনাস দিছি। আর কার্বন দণ্ড যেটা, এটা হচ্ছে কি হিসেবে কাজ করবে, প্লাস বা ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন অ্যানোডের কি বিক্রিয়া হবে আর ক্যাথোডের কি বিক্রিয়া হবে সেটা একটু খেয়াল করো। তো আমরা গ্যালভানিক কোষে অ্যানোডের বিক্রিয়া যা দেখছি দেখো, সেম বিক্রিয়া। গ্যালভানিক কোষে এরকমই বিক্রিয়া ছিল না, যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করতো, করে কি হইতো, জিঙ্ক আয়নে রূপান্তরিত হইতো নাকি। জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়, জিঙ্ক আয়নে পরিণত হয়। তো জিঙ্ক আয়নটা কি করবে দেখো, জিঙ্ক আয়নটা তো দ্রবণে ঢুকবে। এইখানে জিঙ্কের খোলকটা হচ্ছে এইটা, তাই জিঙ্ক কি করলো, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, সেই দুইটা ইলেকট্রন এদিক দিয়ে আসবে, এই তার দিয়ে পরিবাহিত হয়ে বাল্বের ভিতর দিয়ে গিয়ে ক্যাথোডে গিয়ে পৌঁছাবে ইলেকট্রন। আর এই জিঙ্ক আয়ন যেটা আছে, এই জিঙ্ক আয়নের অবস্থাটা কি হবে, এই খোলক থেকে ভেঙে গিয়ে এই জিঙ্ক আয়নটা এই পেস্টের ভিতরে ঢুকবে। এখন পেস্টের ভিতরে কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে জিঙ্ক আয়ন বিক্রিয়া করবে। জিঙ্ক আয়ন কি করবে, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ক্লোরিন আছে, অ্যামোনিয়ামকে প্রতিস্থাপন করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে। আর অ্যামোনিয়াম আয়নটা মুক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এখন অ্যামোনিয়াম আয়নটা দেখো, এই জিঙ্ক দণ্ড ভেঙে গিয়ে জিঙ্ক আয়ন দ্রবণে প্রবেশ করলো, পেস্টের ভিতরে প্রবেশ করলো। আর এই পেস্টের ভিতরে প্রবেশ করার পরে সে কি উৎপন্ন করলো, জিঙ্ক ক্লোরাইড আর অ্যামোনিয়াম আয়ন। এখন সেই যে অ্যামোনিয়াম আয়নটা তৈরি হলো, এইখানে এই অ্যামোনিয়াম আয়নের কাজ কি, এই অ্যামোনিয়াম আয়নটা ঢুকবে এখন এই যে এইখানে, অর্থাৎ কার্বন দণ্ডের কাছে যাবে। এখন দেখো এই যে এখানে ক্যাথোডের বিক্রিয়া শুরু হয়ে গেছে। ক্যাথোডের মধ্যে কি হচ্ছে, অ্যামোনিয়াম আয়ন এইখান থেকে কার্বন দণ্ডের কাছে পৌঁছে কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এখন অ্যামোনিয়াম আয়নের কে আসলে ইলেকট্রনটা গ্রহণ করবে, অ্যামোনিয়ামের স্ট্রাকচারটা তুমি যদি দেখো, অ্যামোনিয়ামের স্ট্রাকচারটা এরকম। অ্যামোনিয়াম কিভাবে গঠিত হয়, একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন থাকে নাইট্রোজেনের, সেই মুক্তজোড়ী ইলেকট্রন H+ কে সে ত্যাগ করে, দান করে, এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠিত হয়। এখন এই যে H+ আছে না, এই H+ই হচ্ছে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কয়টা H+ আছে, যেহেতু আমি দুইটা অ্যামোনিয়াম নিছি, তাহলে কয়টা H+ আছে, দুইটা। এই দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেনে রূপান্তরিত হবে, আর এই অ্যামোনিয়া অংশটা আলাদা হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়াম আয়ন কি করলো, ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া গ্যাস রূপান্তরিত হলো আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এখন এই যে দেখো, এটার মধ্যে আবার কি নেওয়া হয়েছিল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড না, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি করবে, এই হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করবে। অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন গিয়ে যে অ্যামোনিয়া গ্যাস এবং হাইড্রোজেন তৈরি করছে, সেই হাইড্রোজেন গ্যাসের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেটা, সেটা বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইডে রূপান্তরিত হবে। আর এখান থেকে কিছু অক্সিজেন এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি,
আমরা যদি এই দুটোকে যোগ করি তাহলে ক্যাথোডের মোট রিঅ্যাকশনটা পাবো। মোট রিঅ্যাকশনটা কি হবে দেখো, এখানে হাইড্রোজেন কাটা যাবে, কাটা দিলাম, তাহলে থাকতেছে কি MnO2 অ্যামোনিয়াম আয়ন আর দুইটা ইলেকট্রন। এই পাশে থাকতেছে অ্যামোনিয়া গ্যাস, ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড আর পানি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ক্যাথোডের নিট বিক্রিয়া। এখন একটু খেয়াল করো, দেখো এইখানে মূলত বিজারিত হচ্ছে কে, প্রথমে কিন্তু বিজারিত হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, তারপরে আবার অ্যামোনিয়াম আয়ন থেকে যে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে সেটা আবার এটাকে গিয়ে বিজারিত করতেছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে। তো আলটিমেট যে রিঅ্যাকশনটা আমরা এখানে পাচ্ছি, এই রিঅ্যাকশনের থেকে যদি আমরা বের করতে চাই যে কে বিজারিত হচ্ছে, তাহলে বের করা যাবে কিভাবে দেখো, এই যে MnO2, এইখানে Mn এর জারণ মান হচ্ছে +4, কিভাবে অক্সিজেনের কত -2, -2 × 2 মানে হচ্ছে -4, তাহলে Mn এর কত হবে +4। এই +4 থেকে এইখানে দেখো Mn এর যোজনী কত, এখানে 3, তাহলে তার জারণ মান কত হবে +3, তাহলে ম্যাঙ্গানিজ এটা +4 থেকে +3 হলো, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান কমে গেল না? তাই ম্যাঙ্গানিজের জারণ মান যেহেতু কমে যাচ্ছে, তার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে কি করতেছে, বিজারণ করতেছে। মূলত বিজারণটা ঘটে কিভাবে আমি বলি, এখানে তো দেখতে পাচ্ছ আমরা জানি ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে বিজারণ, তো বিজারণ তো ঘটতেছে এইখানে, তো এইটার আবার কিভাবে বিজারণ ঘটে? হ্যাঁ, এইখানে বিজারণ ঘটে, এটা তো এই অবস্থায় রূপান্তরিত হলো না, সেই হাইড্রোজেনটা আবার তাকে গিয়ে বিজারিত করতেছে, তার মানে আলটিমেটলি বিজারিত হচ্ছে সে। ঠিক আছে, প্রথমে সে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে, পরে সেটা আবার তাকে গিয়ে বিজারিত করে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। মানে বিষয়টা হচ্ছে এরকম, মূলত বিজারণ হয় হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের, আর এখানে এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডই ইলেকট্রন গ্রহণ করে আলটিমেটলি, কিন্তু সেই ইলেকট্রনটা সেই প্রথমে গ্রহণ করে না, প্রথমে গ্রহণ করে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, সে হচ্ছে বাহক হিসেবে কাজ করে। মানে এই যে এইখান থেকে যে ইলেকট্রনটা গিয়ে কার্বন দণ্ডে পৌঁছাইলো, সেই কার্বন দণ্ডে পৌঁছানোর পরে প্রথমে ইলেকট্রনটা নিবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, মানে সে ভায়া হিসেবে কাজ করে। ফার্স্টে তার কাছে ইলেকট্রন যায় অ্যামোনিয়াম আয়ন, সেই ইলেকট্রন গিয়ে সে বিজারিত হয়, পরে সে যা উৎপন্ন করলো সেইটা আবার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে গিয়ে বিজারিত করে। তার ফাইনাল বিজারণটা ঘটছে মূলত কার, MnO2। এই MnO2 বিজারিত হয়ে Mn2O3 অর্থাৎ ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এখন তুমি যদি বাকিগুলার জারণ মান হিসাব করো, তাহলে দেখবা বাকি সব কিছুর জারণ মান ঠিক আছে। এখানে নাইট্রোজেনের জারণ মান -3, এখানে দেখবা -3, হাইড্রোজেনের এখানে জারণ মান হচ্ছে +1, এখানেও সবগুলোতে দেখবা +1। তার মানে মূলত বিজারিত হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ক্যাথোডের মধ্যে, আর অ্যানোডের মধ্যে জারিত হচ্ছে কে, জিঙ্ক। মূলত জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে না, আর এখানে ফাইনালি ইলেকট্রন গ্রহণ করছে কে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ইনিশিয়ালি সেই গ্রহণ করছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার সেই গ্রহণ করছে, মানে সে হচ্ছে ভাই হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে দেখো ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড পাইলাম, অ্যামোনিয়া গ্যাস পাইলাম, আর পানি পেলাম না, পানি তো লিকুইড আর এটা হচ্ছে সলিড। এখন অ্যামোনিয়া কিন্তু গ্যাস, এখন এটার ভিতরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, তা একটা একটা করে যদি অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে থাকে, তাহলে ভিতরে ফুলে যাবে না ব্যাটারিটা? এটা কিন্তু এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা আছে, মানে এই ব্যাটারিটা কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই গ্যাস যেটা তৈরি হচ্ছে, এটাকে কোনোভাবে আমাদের কি অন্য কোনো রূপান্তর করতে হবে, অন্য কোনো কিছুতে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে সম্ভব? এই যে অ্যামোনিয়া গ্যাসটা যে তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়া গ্যাস কি করবে, তারপরে এই অ্যামোনিয়া গ্যাস, এই যে দেখো এখানে কি উৎপন্ন হচ্ছে, জিঙ্ক ক্লোরাইড না, এই যে জিঙ্ক এই পেস্টের ভিতরে এসে কি উৎপন্ন করছিল, জিঙ্ক ক্লোরাইড। হ্যাঁ, সেই জিঙ্ক ক্লোরাইড কি করবে, এই যে অ্যামোনিয়া গ্যাস আছে এরকম 4টা অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করবে, 4টা অ্যামোনিয়া গ্যাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে জিঙ্ক এর একটা জটিল একটা যৌগ তৈরি করবে। এরকম এরকম একটা জটিল যৌগ তৈরি করবে এই জিঙ্ক ক্লোরাইড আর অ্যামোনিয়া গ্যাস মিলে। এই যে যে জটিল যৌগটা তৈরি হচ্ছে, সেই জটিল যৌগটা কিন্তু দ্রবণীয়, অর্থাৎ সে দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকবে একইউ। তার মানে গ্যাসটা যেটা তৈরি হচ্ছে, সেই গ্যাসটা আলটিমেটলি জিঙ্ক ক্লোরাইড দ্বারা ক্যাপচার হবে। সেই জিঙ্ক ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই যে জটিল যৌগটা এইটা ফর্ম করবে। এই জটিল যৌগটা যেহেতু দ্রবণীয়, এর জন্য সেটা আর গ্যাস অবস্থায় থাকলো না, অ্যামোনিয়া গ্যাসটা ট্র্যাপ হয়ে গেল। মানে অ্যামোনিয়া গ্যাসটা আমাদের গ্যাস আকারে রাখা যাবে না, কারণ গ্যাস যদি ভিতরে থাকে তাহলে এই জিনিসটা ফুলে উঠবে। ঠিক আছে,
এই গ্যাসটাকে আমাদের কি করতে হবে, দ্রবীভূত করে ফেলতে হবে। আর দ্রবীভূত করার জন্য গ্যাসটা জিঙ্ক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এরকম দ্রবীভূত অবস্থায় ওটার ভিতরে থাকবে। এখন যদি আমরা অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়াকে যোগ করি তাহলে কিন্তু আমরা কোষ বিক্রিয়া পাবো। তাহলে অ্যানোডে বিক্রিয়া হচ্ছে মূলত এইটা, আর ক্যাথোডে বিক্রিয়া হচ্ছে মূলত এইটা। এখন এই বিক্রিয়া আর এই বিক্রিয়া যদি আমরা যোগ করি তাহলে আমরা হচ্ছে মোট টোটাল বিক্রিয়া পাওয়া যাবে। আর এইটা কিন্তু ক্যাথোডের মধ্যে, অ্যানোডের মধ্যে ঘটতেছে না, এটা খেয়াল করো। ভাবতে পারবা যে এটাও তো অ্যানোডে ঘটতেছে, আমি যেহেতু অ্যানোডের মধ্যে লিখছি না, এটা অ্যানোডের বিক্রিয়া না, অ্যানোডের বিক্রিয়া হচ্ছে এটা, ঠিক আছে। অ্যানোডের মেইন বিক্রিয়া হচ্ছে এটা। এটা কোথায় হচ্ছে বলো, এটা কি অ্যানোডে হচ্ছে না দ্রবণের ভিতরে আসা হচ্ছে? দ্রবণের ভিতরে গিয়ে হচ্ছে। জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করছে না পেস্টের ভিতরে। পেস্টের ভিতরে জিঙ্ক আয়ন ঢুকে না অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে এটা কি অ্যানোডের মধ্যকার বিক্রিয়া? অ্যানোডের মধ্যে না, অ্যানোডের মধ্যে বিক্রিয়া কোনটা? এইটা। অ্যানোডের মধ্যে বিক্রিয়া হয়ে তারপরে জিঙ্ক আয়ন ঢুকছে। তো এটা তো আর অ্যানোডের মধ্যে ঘটে নাই, এটা তো পেস্টের ভিতরে ঘটছে। তার এটা কিন্তু অ্যানোডের বিক্রিয়া না। অ্যানোডের বিক্রিয়া হচ্ছে শুধু এইটা, আর ক্যাথোডের আলটিমেট বিক্রিয়া হচ্ছে এইটা। দেন এই দুইটা বিক্রিয়া অর্থাৎ এইটা এবং এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল কোষ বিক্রিয়া পাবো। তাহলে কোষ বিক্রিয়াটা কিরকম হবে? আচ্ছা, কোষ বিক্রিয়াটা আমরা যদি দেখি, কোনটা কোনটা যোগ করতে হবে? এইটা আর এইটা। তাহলে দেখো জিঙ্ক এইটার সাথে এই পুরাটা যোগ হয়ে যাবে না? এই যে ইলেকট্রন আর ইলেকট্রন কাটা যাবে, এই ইলেকট্রন ইলেকট্রন কাটা যাবে, জিঙ্ক প্লাস MnO2 প্লাস অ্যামোনিয়াম আয়ন। ডান দিকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে হচ্ছে জিঙ্ক আয়ন, এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস আর পানি। এই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া।